সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান বিষয়ের উপর আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমি জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক ধূসরিকা চাকমা, নানিয়ারচর সরকারি কলেজ, নানিয়ারচর, রাঙ্গামাটি। আজ জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এর তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করেছি। কোষ প্রাচীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। কোষ প্রাচীর কাকে বলে মনে আছে তোমাদের? উদ্ভিদ কোষের সর্ববাইরের আবরণী, যা জড় বা মৃত। এর প্রধান গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। এটি 3টি স্তর নিয়ে গঠিত: মধ্য ল্যামেলা, প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। কোষের আকৃতি ও দৃঢ়তা প্রদান এর প্রধান কাজ। এরপর প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করেছি। কোষ প্রাচীরের ঠিক নিচে কোষঝিল্লি দিয়ে ঘেরা কোষের সমস্ত অংশকে প্রোটোপ্লাজম বলে, আর নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমের সমুদয় অংশকে সাইটোপ্লাজম বলে। সংক্ষেপে এই হলো গত ক্লাসের আলোচনা। তোমরা যা যা পড়িয়েছি তা ভালোভাবে পড়ে নেবে। আজকের পাঠ শেষে তোমরা যা জানবে: কোষঝিল্লি সম্পর্কে ধারণা লাভ করবে, কোষঝিল্লির ভৌত গঠনের বিভিন্ন মডেল সম্পর্কে জানতে পারবে, কোষঝিল্লির ভৌত গঠনের ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে বিস্তারিত জানবে। কোষঝিল্লি কি দেখো? প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম, যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে কোষঝিল্লি বা সেল মেমব্রেন বলে। একে আর কি নামে অভিহিত করা হয় দেখো: প্লাজমা লেমা, সাইটোমেমব্রেন, প্লাজমা মেমব্রেন, বায়োমেমব্রেন। এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। কোষঝিল্লি কে কখন আবিষ্কার করেছেন? বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কারকালে কোষের শুধুমাত্র কোষপ্রাচীর দেখেছিলেন, যেহেতু সেটা ছিল কি মৃত কোষ। 1855 সালে বিজ্ঞানী কার্ল নাগেলি ও ক্রেমার কোষঝিল্লি আবিষ্কার করেন এবং একে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের বাংলা নাম করা হয় কোষঝিল্লি। নিচে দেখো এই সম্পর্কিত দুটি শব্দ: মাইক্রোভিলাস এবং পিনোসাইটিক ফোসকা। এগুলোর সাথে তোমরা এর মধ্যেই পরিচিত হয়েছ কোষের উপাদান পড়ার সময়। দেখো এদের কোষঝিল্লির সাথে সম্পর্কটা কোথায়। মাইক্রোভিলাস হচ্ছে কোষঝিল্লিটি যখন বাইরের দিকে স্থানে স্থানে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করে, তখন তাকে মাইক্রোভিলাস, বহুবচনে মাইক্রোভিলাই বলে। আর কোষঝিল্লির এই ভাঁজ যদি ভিতরের দিকে হয়, অর্থাৎ কোষাভ্যন্তরের মাইক্রোভিলাসকে পিনোসাইটিক ফোসকা বলে। বুঝতে পেরেছ? অর্থাৎ কোষঝিল্লির বাইরের ভাঁজের নাম মাইক্রোভিলাস আর ভিতরের দিকের ভাঁজের নাম পিনোসাইটিক ভেসিকল। এখানে দুটি চিত্র সংযোজন করেছি, দুটিই কিন্তু প্রাণী কোষের। এখানে দেখো এই যে এটা হচ্ছে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস। এই যে কোষঝিল্লিটি বাইরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো অভিক্ষেপ তৈরি করেছে, সেটাকে মাইক্রোভিলাই বা মাইক্রোভিলাস বলা হচ্ছে। আর কোষঝিল্লিটি এই যে ভিতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে এখানেও একটি ভেসিকলের তৈরি করেছে, সেটাকে বলা হচ্ছে কি পিনোসাইটিক ভেসিকল বা পিনোসাইটিক ফোসকা। বুঝতে পেরেছ? আর এখানে একটা 3D প্রাণীকোষের চিত্র সংযোজন করেছি। কোষঝিল্লির ভৌত গঠনের উপর প্রদত্ত মডেলসমূহ। অনেকজন বিজ্ঞানী কোষঝিল্লির ভৌত গঠন নিয়ে গবেষণা করেন এবং বিভিন্ন মডেল প্রস্তাব করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল 1935 সালে ড্যানিয়েলি এবং ড্যাবসন প্রদত্ত স্যান্ডউইচ মডেল, 1959 সালে রবার্টসন প্রদত্ত ইউনিট মেমব্রেন হাইপোথিসিস মডেল এবং 1972 সালে সিঙ্গার এবং নিকলসনের প্রদত্ত ফ্লুইড মোজাইক মডেল। প্রথমে স্যান্ডউইচ মডেল নিয়ে আলোচনা করি। এখানে দেখো ড্যানিয়েলি ও ড্যাবসন 1935 সালে সর্বপ্রথম স্যান্ডউইচ মডেল নামে কোষঝিল্লির সুনির্দিষ্ট একটি মডেল প্রস্তাব করেন। তাদের মতে এটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন ও লিপিডের উপস্তর আছে। ঝিল্লির উপর ও নিচে
প্রোটিন স্তর এবং মাঝখানে লিপিড স্তর অবস্থিত। হ্যাঁ, ছবিতে দেখো উপরে ও নিচে সবুজ অংশটি হলো প্রোটিন, আর মাঝখানে ফসফোলিপিডের স্তর রয়েছে। স্যান্ডউইচে যেমন উপরে ও নিচে রুটি বা পাউরুটি থাকে আর মাঝে সবজি বা মাংস থাকে, এখানেও দুই পাশে প্রোটিন ও মাঝে ফসফোলিপিড থাকার কারণে এর এরূপ নামকরণ করা হয়েছে। ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। বিজ্ঞানী জে.ডি. রবার্টসন 1959 সালে ত্রিস্তরী আবরণী অর্থাৎ প্রোটিন লিপিড প্রোটিন, প্রথম অক্ষরগুলো দিয়ে PLP দেখো, স্তর দিয়ে গঠিত একক পর্দা মডেল বা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস প্রদান করেন। একক পর্দা কি? এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে লিখে দিইনি, তোমরা মনোযোগ সহকারে আমার কথা শোনো। কোষ ঝিল্লি সহ বিভিন্ন কোষীয় অঙ্গাণু বেষ্টনকারী যে সকল পর্দা প্রোটিন লিপিড প্রোটিন অর্থাৎ PLP স্তর তিনটির সমন্বয়ে গঠিত তাদেরকে একক পর্দা বলে। নিচের চিত্রটি দেখো, স্যান্ডউইচ মডেলের মতোই উপরে ও নিচে প্রোটিনের স্তর, মাঝখানে ফসফোলিপিড স্তর। যে নামে মডেল হোক, গাঠনিক উপাদান এবং গঠন প্রকৃতি কিন্তু প্রত্যেক মডেলের একই। কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন 1972 সালে প্লাজমা মেমব্রেন গঠনের এই মডেলটি প্রদান করেন। বর্তমানে এটি সর্বাধিক স্বীকৃত ও আধুনিকতম মডেল হিসেবে বিবেচিত। এই কথাটি খেয়াল করে রাখো, সর্বাধিক স্বীকৃত ও আধুনিকতম মডেল হচ্ছে কোনটা? ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, এই যে এখানে একটা আলোচনা দেখা যাচ্ছে, এই আলোচনায় আমি কিন্তু দুটি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। প্রশ্নগুলো কি কি? 1. সিঙ্গার এবং নিকলসন প্রদত্ত কোষ ঝিল্লির মডেলকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হয়? 2. প্লাজমা মেমব্রেনের কোন মডেলকে আইসবার্গ মডেল বলা হয় কেন? এগুলোর উত্তর কি হতে পারে আমরা দেখি। এই মডেল অনুযায়ী প্লাজমা মেমব্রেন ফসফোলিপিড অণুর একটি দ্বিস্তরী অর্ধতরল সংগঠন, যার মধ্যে ঝিল্লির প্রোটিন অণুগুলো বিক্ষিপ্তভাবে ভাসমান অবস্থায় থাকে। প্রোটিন ও এই গঠন উপাদানসমূহকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় এরা ফসফোলিপিডে সার্বক্ষণিক ভাসমান, ফলে এদেরকে দেখতে মোজাইকের মতো মনে হয়। এই অবস্থাকে এক কথায় বোঝানোর জন্যই মেমব্রেনের এই মডেলের নাম হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্নটা কি ছিল? একে কেন আইসবার্গ মডেল বলা হয়? এক্ষেত্রে প্রথম থেকে শুরু করে প্রোটিন ও এই গঠন উপাদানসমূহকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় এরা ফসফোলিপিডে সার্বক্ষণিক ভাসমান। এতটুকু লিখে শেষের 2 লাইন যোগ করে দিলেই 2 নং প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরূপ বিন্যাসকে সিঙ্গার এবং নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈলের সাথে তুলনা করেছেন, সেজন্য একে আইসবার্গ মডেল বলা হয়। হয়ে গেল উত্তর। পরের স্লাইডে আমরা দুটি ছবি দেখব যেগুলো দেখতে মোজাইকের মতো কিংবা আইসবার্গের মতো। দেখো, পৃষ্ঠ থেকে দেখে মনে হচ্ছে, এই যে পৃষ্ঠ থেকে দেখে মনে হচ্ছে যেন মোজাইক করা, এবং প্রোটিন অণুগুলো এমনভাবে নিমজ্জিত হয়ে আছে দেখে মনে হচ্ছে যেন সাগরের মধ্যে হিমশৈল বা আইসবার্গ। প্রতিটি অংশকে চিহ্নিত করে দেওয়া হয়েছে। ছবি দুটি ভালোভাবে লক্ষ্য করো। দ্বিতীয় ছবিতে দেখো একটি প্রাণীকোষের চিত্রও দেয়া আছে, আর সেটার কোষঝিল্লির ক্ষুদ্র একটা অংশকে, এই যে এখানে দেখো 4 কোণা একটা ক্ষুদ্র অংশকে বিবর্ধিত করে উপরে দেখানো হয়েছে। এই অংশটা হচ্ছে এই 4 কোণা অংশের বিবর্ধিত রূপ। আবার উপরে দেখো একটি ফসফোলিপিড অণুর ছবি দেয়া আছে। লালচে গোল অংশটা হচ্ছে ফসফেট হেড, আর হলুদ অংশটা হচ্ছে লিপিডের ফ্যাটি অ্যাসিড ল্যাচ, যেখানে
ফসফেট মাথা হচ্ছে পানিগ্রাহী অর্থাৎ পানি সহ্য করতে পারে, আর ফ্যাটি অ্যাসিড এই লেজটা হাইড্রোফোবিক বা পানিক বিকর্ষী অর্থাৎ পানির সংস্পর্শে এলে এটি বিগলিত হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। পরের স্লাইডে এর গঠন পড়ার সময় এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে। ফ্লুইড মোজাইক মডেলের গঠন। এবার আমি ফ্লুইড মোজাইক মডেল নিয়ে আলোচনা করব। এখানে দেখো এই মডেলের গাঠনিক উপাদানগুলোর নাম উল্লেখ করেছি। এই যে পাশে এবং নিচে দুটি ছবি দিয়ে দিয়েছি। গাঠনিক উপাদানের প্রথমটি হলো ফসফোলিপিড বাইলেয়ার। এটি হচ্ছে ফসফোলিপিড অণু। হ্যাঁ, এই গ্লিসারোফসফোলিপিড, একে আবার গ্লিসারোফসফোলিপিডও বলা হয়। এই গ্লিসারোফসফোলিপিডই কোষঝিল্লির গঠনগত একক। গঠনগত এই যে এটা হচ্ছে কোষঝিল্লি, দেখেছো দুটা লেয়ার দিয়ে গঠিত হয়েছে, প্রতিটা হচ্ছে ফসফোলিপিড দিয়ে গঠিত, সেজন্য এটাকে বলা হচ্ছে কি ফসফোলিপিডের গঠনগত একক। লেখাগুলো এখানে লেখাগুলো ছোট 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 হওয়ার কারণে হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি সেগুলো বলে দিচ্ছি। ফসফেট ও লিপিড নিয়েই ফসফোলিপিড অণু তৈরি। উপরে এই যে গোলাপি রঙের যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এর মধ্যে সাদা ছোট আরেকটি বৃত্ত দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে তোমাদের ফসফেট। হ্যাঁ, এই ফসফেটের সাথে ফসফেট বা ফসফরিক অ্যাসিডের অক্সিজেনের সাথে গ্লিসারল সংযুক্ত। গ্লিসারলের সাথে ফ্যাটি অ্যাসিড অণুটি সংযুক্ত হয়ে আছে। যেটাকে দেখতে কেমন লাগছে, লেজের মতো দেখাচ্ছে। তো ফসফোলিপিডের বর্ণনা হিসেবে আমরা কি বলতে পারি, এটির একটি ফসফেট মাথা আছে আর ফ্যাটি অ্যাসিডের লেজ আছে। এই দুটি অংশ গ্লিসারল দিয়ে সংযুক্ত থাকে। তার এই ফসফেট মাথাটি পানিগ্রাহী বা হাইড্রোফিলিক আর ফ্যাটি অ্যাসিডের লেজ অংশটি হাইড্রোফোবিক। পরস্পর বিপরীতমুখী হয়ে এই ফসফোলিপিডের দুটি স্তর কোষঝিল্লির কাঠামো গঠন করে। এই যে কোষঝিল্লির কাঠামো গঠন করেছে, হ্যাঁ, পরস্পর বিপরীতমুখী হয়ে অবস্থান করে। উভয় স্তরের আর হচ্ছে তোমাদের এই ফসফোলিপিডের দুটি স্তরের মধ্যে ফসফেট মাথা থাকে বাইরের দিকে আর ফ্যাটি অ্যাসিড লেজ থাকে ভিতরের দিকে। ফসফোলিপিডের এই দুটি স্তরকে একসাথে কি বলে, ফসফোলিপিড বাইলেয়ার বলে। এই যে ফসফোলিপিড বাইলেয়ার বলে, দুটি স্তরকে ফসফোলিপিড বাইলেয়ার বলে। ঠিক আছে, দ্বিতীয় উপাদানটি দেখো, এই যে মেমব্রেন প্রোটিন। কোষঝিল্লির প্রোটিনকে কোথাও কোথাও 3 ভাগে আবার কোথাও কোথাও 2 ভাগে ভাগ করা হয়েছে। দুটোই আমি বলবো, তবে তোমাদের বইয়ে 3 ভাগেরটি দেয়া আছে, সেটাই আগে বলি। এর মধ্যে এক হলো ইন্টিগ্রাল প্রোটিন, এগুলোকে ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলে। এরা উভয় সারফেস পর্যন্ত বিস্তৃত থাকে। এই যে এটা হচ্ছে তোমাদের ইন্টিগ্রাল প্রোটিন, উভয় সারফেস পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। হ্যাঁ, এদের মাঝখানে একটা টানেল বা ক্ষুদ্র ছিদ্র থাকে, যেটার মাধ্যমে বিভিন্ন উপাদান চলাচল করে। আর 2 হচ্ছে পেরিফেরাল প্রোটিন, এগুলো ঝিল্লির সারফেসে থাকে। এই যে দেখো এখানে পেরিফেরাল প্রোটিন, এরা ঝিল্লির সারফেসে থাকে এবং এদেরকে পর্দা থেকে কিন্তু সহজেই পৃথক করা যায়। হ্যাঁ, 3 হচ্ছে তোমাদের লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই যে এগুলো হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। কিছু কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে কি লিপিড কোরে সম্পৃক্ত থাকে, অর্থাৎ লিপিডের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে, এই লিপিডের মধ্যে নিমজ্জিত হয়ে থাকে। হ্যাঁ, সেজন্য এদেরকে বলা হয় কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। আমরা আগের চিত্রটি একটুখানি দেখি, তাহলে তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো এখানে ইন্টিগ্রাল প্রোটিন, এই যে ভিতরে একটা চ্যানেল আছে, মানে হচ্ছে ছিদ্র আছে, যেটা দিয়ে বিভিন্ন উপাদান চলাচল করে। এটা হচ্ছে সারফেস প্রোটিন। এই যে যেটাকে এখানে বলা হয়েছে কি পেরিফেরাল প্রোটিন। হ্যাঁ, যে পৃষ্ঠ থেকে সহজেই তাকে আলাদা করা যায়। আর এখানে পেরিফেরাল প্রোটিন যেটাকে নির্দেশ করা হয়েছে, এটা মূলত হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। কেন, এই যে দেখো সে লিপিডের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, শুধু বাইরের অংশটি, উপরের অংশটি
বাইরে বের করা। ঠিক আছে, সেজন্য এটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। চলে যাই আমরা। এবার আসো 2 ভাগে ভাগ করা প্রোটিনে, সেটা আমরা নেক্সট এখানে দেখি। এই যে এখানে দেখো ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনস। এখানে ইন্টিগ্রাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিনকে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিনে একসাথে রাখা হয়েছে। আর পেরিফেরাল মেমব্রেন প্রোটিন, সেটাকে সারফেস প্রোটিনকে পেরিফেরাল মেমব্রেন প্রোটিন হিসেবে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই ইন্টিগ্রাল প্রোটিনকে বলা হয় ইন্ট্রিনজিক প্রোটিন, আর পেরিফেরাল প্রোটিনকে বলা হয় এক্সট্রিনজিক প্রোটিন। এই হলো তোমাদের মেমব্রেন প্রোটিন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কার্যগত দিক দিয়ে কিন্তু এই ফসফোলিপিড স্তরে থাকা প্রোটিনকে আবার 5 ভাগে ভাগ করা হয়। এগুলোকেই, হ্যাঁ, এখানে যে ভাগগুলো দেখলাম আমরা এগুলোকেই আবার কার্যগত দিক দিয়ে 5 ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তোমাদের গাঠনিক প্রোটিন, নালীযুক্ত প্রোটিন, বাহক প্রোটিন, গ্রাহক প্রোটিন ও উৎসেচক প্রোটিন। হ্যাঁ, এই হলো মেমব্রেন প্রোটিন। তৃতীয় উপাদান দেখো গ্লাইকোক্যালিক্স। ফসফোলিপিড অণুর সাথে, এই যে ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট চেইন সংযুক্ত থাকলে সেটাকে বলে হচ্ছে গ্লাইকোলিপিড, আর প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট চেইন সংযুক্ত থাকলে সেটাকে বলে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলে হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এটি কোষঝিল্লির রক্ষণাত্মক আবরণ হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, 4 নম্বর উপাদানটি দেখো। 4 নম্বর উপাদানটি হচ্ছে কোলেস্টেরল। চিত্রে দেখো, এই হলো কোলেস্টেরল। এটি লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের ঝিল্লিতে কোলেস্টেরল অপেক্ষাকৃত বেশি থাকে। এই হলো কোষঝিল্লির গঠন, তোমরা পড়ে নেবে। এবার দেখো কোষঝিল্লির কাজ। এটা খুব বেশি কঠিন কিছু না এবং বোঝানোরও তেমন কিছু নেই। চলো আমরা পরে দেখি কি আছে। এটি কোষের সমস্ত অংশকে আবৃত করে রাখে এবং বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুগুলোকে রক্ষা করে। কোষঝিল্লির মাধ্যমে ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে বস্তু স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় করতে পারে। 3. বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। 4. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। 5. স্নায়ু উদ্দীপনা সংবহন করে, কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। এই হলো তোমাদের কোষঝিল্লির কাজ। কয়েকবার পড়লে তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবে, আমার বিশ্বাস। এবার দেখো কোষপ্রাচীর ও কোষঝিল্লির মধ্যে পার্থক্য। গত ক্লাসে তোমাদের আমি কোষপ্রাচীর পড়িয়েছিলাম, আর আজকে পড়ালাম কোষঝিল্লি। এই কোষপ্রাচীর এবং কোষঝিল্লি সম্পর্কে বিস্তারিত জানলেই তোমরা কিন্তু এই দুটির মধ্যে পার্থক্যটা নিজেরাই তৈরি করে নিতে পারবে। আমি এখানে কি লিখেছি চলো পড়ি। 1 হচ্ছে কোষপ্রাচীর নির্জীব তথা জড়, আর কোষঝিল্লি হচ্ছে সজীব। 2. প্রাণী কোষে কোষপ্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের সর্ববাইরের স্তর অর্থাৎ কোষঝিল্লির বাইরে এটি অবস্থিত। কোষঝিল্লি উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষে থাকে। উদ্ভিদ কোষে কোষপ্রাচীরের পরে কোষঝিল্লির অবস্থান। 3. প্রধানত সেলুলোজ নির্মিত। তোমরা জানো সেলুলোজ ছাড়াও এখানে হেমিসেলুলোজ, প্যাকটিন, প্যাকটিক অ্যাসিড, সুবেরিন দানা, এরকম আরও বেশ কিছু উপাদান থাকে। হ্যাঁ, তবে প্রধান উপাদানটা হচ্ছে কি সেলুলোজ। কোষঝিল্লির ক্ষেত্রে দেখো প্রোটিন ও লিপিডের সমন্বয়ে গঠিত। এক্ষেত্রেও তোমরা জানো এগুলো ছাড়াও আরও কিছু উপাদান আছে, তবে এই প্রোটিন এবং লিপিডই প্রধান গাঠনিক উপাদান। কোষপ্রাচীর 4 দেখো, কোষপ্রাচীরের প্রধান কাজ হলো কোষের আকার, আকৃতি ও দৃঢ়তা প্রদান করা। তার অনেকগুলো কাজের মধ্যে প্রধান কাজ হলো আকার, আকৃতি ও দৃঢ়তা প্রদান করা। আর কোষঝিল্লির
তারও অনেক কাজের মধ্যে প্রধান কাজ হচ্ছে কোষের ভিতরে ও বাইরে বস্তু চলাচল নিয়ন্ত্রণ ও প্রোটোপ্লাজমীয় অংশ সংরক্ষণ করা। 5 নাম্বার দেখো, গায়ে নানাবিধ অলঙ্করণ দেখা যায়, অর্থাৎ এই কোষ প্রাচীরের গৌণ প্রাচীর থাকার কারণে তোমরা জানো তার প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর আছে। এই সেকেন্ডারি প্রাচীর থাকার কারণে এখানে বিশেষ গঠন অলঙ্করণ দেখা যায়। হ্যাঁ, এই বিশেষ অলঙ্করণের কারণে তার গায়ে এই অলঙ্করণগুলো দেখা যায়। কিন্তু কোষঝিল্লিতে কোনরূপ গৌণ প্রাচীর না থাকার কারণে এখানে কোনরূপ অলঙ্করণ দেখা যায় না। এই হলো কোষ প্রাচীর ও কোষঝিল্লির মধ্যে পার্থক্য, তোমরা পড়ে নেবে। এখানে আমি একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। জীববিজ্ঞান প্রথম পত্রের আগের ক্লাসগুলো সহ আজকের ক্লাস মিলিয়ে এই প্রশ্নটা তৈরি করেছি। চলো দেখি কি আছে। জীবদেহে 2 আবরণী বিশিষ্ট একটি জীবীয় একক রয়েছে, যার বাইরের আবরণটি নির্জীব এবং ভিতরের আবরণটি সজীব। বুঝতে পারছো কোন জীবীয় এককের কথা বলা হচ্ছে? যার 2টি আবরণ আছে, ভিতরের আবরণটি সজীব এবং বাইরের আবরণটি নির্জীব। আমি বলছি না, তোমরা নিজেরা বের করে এই প্রশ্নটার সমাধান করবে। প্লাজমোডেসমাটা কি? প্রথম জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, এটা ইতিমধ্যেই তোমরা জেনেছো। খ, অনুধাবন, প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়? এটাও তোমরা জেনেছো। গ, দেখো, উদ্দীপকে উল্লিখিত জীবীয় এককের ভিতরের আবরণটির সর্বজন স্বীকৃত গঠনটির বর্ণনা দাও। হ্যাঁ, বুঝতে পারছো সজীব আবরণ কোনটি এবং তার সর্বজন স্বীকৃত মডেল কোনটি? তোমরা উত্তরটা লিখে নিবা। ঘ, উচ্চতর দক্ষতা, উদ্দীপকের আবরণ দুটির তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করো। তার মানে হচ্ছে বাইরের আবরণ এবং ভিতরের আবরণ দুটির তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করব। এখানে তুলনামূলক পার্থক্য বলিনি, কিন্তু আমি বলেছি হচ্ছে তুলনামূলক বৈশিষ্ট্য। কাজে এখানে কিন্তু তোমাদের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয় বৈশিষ্ট্যই চলে আসবে। পার্থক্য লেখার সময় যে ছক ব্যবহার করো সেই ছক ব্যবহার করার মাধ্যমে তোমরা এই তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করতে পারবে। ঠিক আছে? তাহলে তোমরা বাসায় এটা অনুশীলন করবে। যদি কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে জানাবা। আজকে এই পর্যন্তই। এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা পড়াশোনা ঠিকমতো চালিয়ে নিয়ে যাও। যে কোনো সময় পরীক্ষার তারিখ ঘোষিত হতে পারে। আর সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আজকে এই পর্যন্তই।